বামেরা সরকার গঠন করতে চলেছে সেটা তো মানুষ বলছে, মানুষের সরকার গঠন হবে। মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে যায়, মানুষ যদি নিজের লড়াইটা নিজে করতে চায় এবং এদেরকে ভয় না পেয়ে চোখে চোখ রেখে লড়াইটা করে, তাহলে এই চিত্র, বাংলার চিত্র বদলাতে পারে এবং এই বাংলার চিত্র বদলাবে, এইবারই বদলাবে। আমরা জানতাম যে আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো, হাসপাতালগুলো আসলে মানুষকে বাঁচানোর জায়গা, কিন্তু সেগুলো মানুষকে মারার কারখানায় পরিণত হয়েছে। এই রকম কঙ্কালসার, এই রকম খারাপ মানুষ মারার কারখানা তো আমরা পশ্চিমবঙ্গে চাইনি। স্ত্রীর নাম হয়ে যদি অদিতি হতো, আমরা কি দেখতাম পুজো করে প্রচারে বেরোতেন? হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে হেভিওয়েট মানুষ আমার সঙ্গে রয়েছে, ফলত তাদের আশীর্বাদ নিয়ে আমি বেরোতাম, এইটুকু আমি অবশ্যই বলছি। আপনারও কি মনে হয় এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত? আমরা যেমন লিগালি অ্যাকশন নেব, যেমন কোর্টে গিয়ে লড়াইটা করবো, তেমন আমরা রাস্তার আন্দোলনেও থাকবো, ময়দানেও লড়াইয়ে থাকবো। বামেদের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাকে দেখা যাবে? তরুণ তুর্কি নাকি প্রবীণ করুক? দক্ষিণ কলকাতার মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র বালিগঞ্জ। এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়, বিজেপির তরফ থেকে ডক্টর শতরূপা এবং সিপিআইএমে ভরসা তরুণ তুর্কি, আফরিন বেগম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আফরিন বেগম, তাকে প্রথমত স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। গতকাল মীরা ভট্টাচার্য অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর স্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তার আশীর্বাদ নিয়ে তিনি প্রচার তো শুরু করে দিয়েছেন। অবশ্যই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তোমাকে নির্বাচিত করা হয়েছে সিপিআইএমের তরফ থেকে, কি বলবো? আমাকে আমার দল যে দায়িত্ব দিয়েছে মানুষের জন্য রাজনীতি করার, মানুষের হয়ে রাজনীতি করার, সেই দায়িত্ব পালন করছি। মানুষের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, তাদের কাছে সমস্যার কথা শুনছি। আর যেহেতু বালিগঞ্জ অঞ্চলেই আমি জন্মেছি এবং এখানেই এই অঞ্চলেই বড় হয়েছি, ফলে আমার বালিগঞ্জের মানুষের সমস্যা আমার নিত্যদিনের সমস্যা। ফলে তো তাদের সেই সমস্যাগুলো শুনে আমি বুঝতে পারছি এবং তাদের বিকল্প দেওয়ার চেষ্টা করছি। আমরা বামপন্থীরা বিকল্প দিই এবং সেই বিকল্পগুলো দিচ্ছি এবং আরও তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। যা যা সমস্যা আছে, নানান সমস্যা আছে, শুনছি। সুব্রত মুখার্জির পাড়া বলা যেতে পারে এবং তার পাশাপাশি শোভনদেব চট্টোপাধ্যায় হেভিওয়েট নেতা বলা হচ্ছে। দুবারে তিনি খড়দা, ভবানীপুর থেকে লড়ে এসেছেন, জিতে এসেছেন। কোথায় গিয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে না এই বিষয়টা? দেখুন, ওনারা যথেষ্ট রাজনীতিতে অনেক বয়স্ক এবং রাজনীতিতে অনেক আগে এসছেন, বয়োজ্যেষ্ঠ। ওনাদের জন্য শুভকামনা রইল। কিন্তু ওনাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা মানুষের পক্ষের রাজনীতি নয়, সেটা মানুষের বিরুদ্ধে রাজনীতি। ওনাদের রাজনীতি আসলে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য কথা বলে, কিন্তু আমাদের রাজনীতিটা আসলে সকলের জন্য কথা বলে, সকল মানুষের জন্য কথা বলে, মানুষের হক, রুটি রুজির কথা বলে, শিক্ষা স্বাস্থ্যের কথা বলে। ফলত ওনাদের রাজনীতিটা যেহেতু মানুষের বিরুদ্ধে, আমাদের রাজনীতি, আমাদের মতাদর্শ অনেক হেভিওয়েট এবং সেই হেভিওয়েট কে বহন করার শক্তি আমার মধ্যে আছে। ফলত সেই মতাদর্শেরই আমি একজন সৈনিক বলা চলে, আমি সেই কাজটা পালন করছি। বালিগঞ্জ বিধানসভার জন্য প্রথম কি কি বিষয় থাকবে যেগুলো তুলে ধরবে, মানুষের মধ্যে প্রচারে একেবারে আগিনায় নিয়ে আসবে? বালিগঞ্জ বিধানসভা তো আসলে পশ্চিমবঙ্গের বাইরে নয়, ফলত বালিগঞ্জ বিধানসভায় যা যা সমস্যা, পশ্চিমবঙ্গেও আমরা সেই সেই সমস্যা দেখতে পাচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গে 7,802টা স্কুল বন্ধ হয়ে গেছে এবং সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে যা হয়েছে যে গরিব ঘরের ছেলেমেয়েরা সেই স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে যেতে পারছে না, শিক্ষা পেতে পারছে না। তাদের জন্য তাদের প্রাইভেট স্কুলগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে RSS-এর যে বিদ্যা মন্দিরগুলো, যে স্কুলগুলো, সেইগুলো ছেয়ে উঠেছে। ফলত এই সরকারি শিক্ষাকে বাঁচানোর প্রয়োজনীয়তা রয়েছে, সেই স্কুলগুলোতে শিক্ষা বাঁচানোর প্রয়োজনীয়তা রয়েছে, শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, সেখানে টিচার নেই বলে সাবজেক্ট হচ্ছে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ফলত এইরকম প্রচুর স্কুল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রের সংখ্যা কমে গেছে, পরিকাঠামোর উন্নয়ন নেই, পরিকাঠামো ভেঙে পড়েছে। আমরা যদি শিক্ষার কথাটা দেখলাম এবং স্বাস্থ্যের দিকে এগোই, তাহলে দেখব যে বিভিন্ন জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটুকু নেই, আবার যেগুলো আছে সেই জায়গায় পর্যাপ্ত কোনো পরিমাণে পরিকাঠামো নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা আমরা কোভিড-এর সময় দেখেছিলাম। বর্তমান দিনেও যদি আমরা আরজি করের ঘটনা দেখি, তাহলে আরজি করে আমরা নির্যাতিতার কথা সবাই জানি, যেখানে একজন ডাক্তার কর্মরত অবস্থায় তার ধর্ষণ হয়ে তার মৃত্যু হয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছিল, খুন করা হয়েছিল। এবং দুদিন আগে একজন বাবা তার সন্তানকে চিকিৎসা করাতে গিয়ে লিফটে আটকা পড়ে তার মৃত্যু হয়েছে। আবার একই সাথে আজকে সকালবেলা একজন রোগী যে নিজে চিকিৎসা করাতে গিয়েছিল, সেখানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং তাকে পাশের বাথরুমে না নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় বাথরুমে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি সেখানে ফেন্ট হয়ে পড়ে যান এবং মারা যান। আমরা জানতাম যে আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো, হাসপাতালগুলো আসলে মানুষকে বাঁচানোর জায়গা, কিন্তু সেগুলো মানুষকে মারার কারখানায় পরিণত হয়েছে। এই রকম কঙ্কালসার,
এই রকম খারাপ মানুষ মারার কারখানা তো আমরা পশ্চিমবঙ্গে চাইনি। ফলত সেটার বিরুদ্ধে রাজনীতি করার প্রয়োজন আছে এবং সেটা শুধরানোর প্রয়োজনীয়তা রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিষয় তুমি তুলে ধরছো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় বললে যেখানে আরএসএস এবং শাসক দলকে এক সূত্রে গাঁথলে, কিন্তু সেক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি বারে বারে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে রামবাম এক। আসলে ওনারা বলছেন রামবাম এক, কিন্তু 2024 সালের ইলেকশনে তৃণমূল সরকার এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেই যাকে প্রার্থী করেছিলেন তার নাম বাবুল সুপ্রিয়। কেই বাবুল সুপ্রিয়? যে সরাসরি বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছিল, দাঙ্গায় উস্কানি দিয়েছিল। বাবুল সুপ্রিয় আসলে ওই আসানসোলে যে দাঙ্গা হয়েছিল সেখানে যে ইমামের ছেলে মারা গিয়েছিল সেই ছেলের রক্তে আসলে এই বাবুল সুপ্রিয়র হাত রাঙা, এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছিল। তাদের প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা ইভেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ভোট দিয়েছিল। ফলত তৃণমূল এইবারে বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট করেনি, অন্যজনকে করেছে, এবং বাবুল সুপ্রিয় এখনও মানুষের কাছে বিজেপি। ফলত তৃণমূল মিলেমিশে এই অঞ্চলে একাকার হয়ে গেছে, যেখানে বিজেপিকে ভোট দিয়ে মানুষ নিজের ভোট তো নষ্ট করবে না। তৃণমূলের বিরুদ্ধে লড়াই, এবং তৃণমূল যেহেতু বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করছে, ফলত তাদের দুজনের বিরুদ্ধে লড়াই। তৃণমূল দুর্নীতি করছে, বিজেপিকে প্রশ্রয় দিচ্ছে, বিজেপিকে এগিয়ে নিয়ে আসছে, আরএসএসকে প্রশ্রয় দিচ্ছে, এবং বিজেপি আরএসএস তারা ঘৃণার চাষ করছে। পশ্চিমবঙ্গের মানুষকে জাতের নামে, ধর্মের নামে, মাযহাবের নামে ভাঙার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বামপন্থীদের লড়াই, আমরা মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই লড়ব। আচ্ছা, একটা বিষয় আমরা দেখলাম যে মোহাম্মদ সেলিমের সঙ্গে যে পাশে একেবারে দেখা গিয়েছিল, এবং যে বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন করতে দেখা গিয়েছিল, মানুষজনের একেবারে নজরে এসেছিলেন তুমি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে যে ঠিক বৈঠকের পরবর্তীতে এবং তারপরে রাজনীতি দীর্ঘ সময় ধরে করছেন, কিন্তু মানুষের মধ্যে সেই বৈঠকের পরবর্তীতে এই যে পরিচিতিতে আসা, কোথাও গিয়ে সেই বৈঠকটাই একটা বড় একটা অস্ত্র হয়ে গেল এই বিধানসভাতে ডিরেক্ট প্রার্থী হওয়া। কি বলবেন? দেখুন, আমি যেটা আগেই বললাম যে আমি রাজনীতির কাজ বহুদিনের, আমি পার্টির কাজের সাথে যুক্ত, এবং পার্টি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনকে দায়িত্ব দেয়। সেই দিনও আমাকে একটি দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হয়েছিল, এবং আমি সেই কাজটি করেছিলাম। বর্তমান দিনেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে বলবো। মানুষের হয়ে কাজ করা, মানুষের জন্য লড়াই করা তো সহজ নয়, কিন্তু যখন মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা করছি, ফলে তো সেই লড়াইটা অতটাও কঠিন মনে হচ্ছে না। মূলত আগামী দিনেও সেই লড়াই চালিয়ে যাব। যাদবপুরের ছাত্রী, আমরা এখন দেখছি এখন আপনি এই বিধানসভা অর্থাৎ বালিগঞ্জ বিধানসভা থেকে আপনি প্রার্থী। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে, বিজেপি একই রকমভাবে বলছে তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে। একজন ছাত্রী হিসেবে, পাশাপাশি বালিগঞ্জের প্রার্থী হিসেবে, সিপিআইএমের প্রার্থী হিসেবে কি বলবেন? ধর্মের নামে রাজনীতি হচ্ছে রাজ্যে? অবশ্যই ধর্মের নামে রাজনীতি হচ্ছে, জাতের নামে রাজনীতি হচ্ছে, ভাষার নামে রাজনীতি হচ্ছে। মানুষকে প্রতিনিয়ত রুটি রুজির লড়াই থেকে ভুলিয়ে দেওয়ার জন্য, যাতে শিক্ষা স্বাস্থ্য তাদের মাথায় না আসে, তার জন্য হচ্ছে ধর্মের নামে রাজনীতি করছে। কখনো মসজিদ বানানোর জন্য কথা বলা হচ্ছে, কখনো মন্দির বানানোর জন্য কথা বলা হচ্ছে, কিন্তু এই সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে। মন্দির মসজিদ বানানো হবে কি হবে না সেটা তো হচ্ছে যে সরকারের দায়িত্ব হওয়ার কথা নয়, কিন্তু সেখানে শুধুমাত্র সেটা করা হচ্ছে। সেটা তারা করছেন, তারা করতেই পারেন, কিন্তু সেটা যখন শুধুই সেইটা ইস্যু এসে যায়, এবং মানুষ যারা খেতে পাচ্ছেন না, যারা শিক্ষা পাচ্ছেন না, যারা স্বাস্থ্য পাচ্ছেন না, সেইগুলোর বিরুদ্ধে লড়াই করছে যারা, সেই জিনিসগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ফলত তৃণমূল বিজেপি চেষ্টা করছে একটা বাইনারি তৈরি করার, যেখানে শুধুমাত্র ধর্মের নামে মানুষকে আসল যে উদ্দেশ্যগুলো রয়েছে, আসল যে ইস্যুগুলো রয়েছে, সেইগুলো থেকে সম্পূর্ণ সরিয়ে রাখার। কিন্তু বামপন্থীরা মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা লড়ছে, রুটি রুজির কথা বলছে, শিক্ষা স্বাস্থ্যের কথা বলছে। বালিগঞ্জ বিধানসভার কেন্দ্রের মানুষ বলুন, আর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সকল বিধানসভা কেন্দ্রের মানুষ বলুন, তারা আসলে এই রাজনীতিটা বুঝে গেছে। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার জন্য শিক্ষা চাইছে, সরকারি শিক্ষার উন্নতি চাইছে, সুস্বাস্থ্য চাইছে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো যাতে হচ্ছে যে উন্নত হয় সেইগুলো চাইছে। তারা কাজ চাইছে, তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যের দ্বারা বাংলা ভাষা বলার জন্য অত্যাচারিত হতে চাইছে না, নিজের রাজ্যে কাজ চাইছে, নিজের রাজ্যে মাথা উঁচু করে বাঁচতে চাইছে। ফলত সেই লড়াইটা আমরা মানুষকে সঙ্গে নিয়েই লড়ব। আচ্ছা, একটা বিষয়, এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদেরকে আস্তিক বলা হয় বলে আমরা বহুদিন ধরে জেনে আসছি। গতকাল দেখা গেল মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে কলতান দাশগুপ্ত, তারা মন্দিরে পুজো দিচ্ছেন, যজ্ঞে একেবারে সামিল হচ্ছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? কোথাও গিয়ে কি বামপন্থীরা আস্তিক হতে চলেছেন? তারাও কি পুজো পাঠ এগুলোতে বিশ্বাসী হতে চলেছেন? দেখুন, কে ব্যক্তিগতভাবে কোন কিসে বিশ্বাস করবে সেইটা নিয়ে হচ্ছে যে আমাদের কোনো বক্তব্য নেই। মানুষজন তাদের ব্যক্তিগত ধর্মীচরণ করতে পারে, সেইটা নিয়ে কারোর কোনো বিরোধিতা করার জায়গা নেই।
কিন্তু আমরা যাদের মতাদর্শের কথা বলি, আমরা মানুষের খেটে খাওয়া মানুষের কথা বলছি, তাদেরকে যেভাবে হচ্ছে যে ধর্মের নাম করে, শুধু ধর্মের নাম করে ভুলিয়ে দেওয়ার কথা বলছে, সেইগুলোর বিরোধিতা করছি। এবং এই বর্তমান দিনে একই রকমভাবে মোহাম্মদ সেলিম ঈদ পালন করলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম বিগত সময় আমরা দেখেছি চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গেছিলেন, সে সময় তাকে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এক্ষেত্রে কি প্রশ্নের মুখে পড়তে হবে না? দেখুন, আমাদের বামপন্থীদেরও প্রচুর উৎসব আছে, সেই উৎসবগুলো আমরা পালন করি আমাদের আশেপাশের সমস্ত মানুষগুলোকে নিয়ে। আমরা তো কেউ সমাজ বিচ্ছিন্ন নই বামপন্থী বলে, ফলত মানুষের যে উৎসবগুলো রয়েছে সেখানে আনন্দ করতে যাব না, সেইগুলোকে রিজেক্ট করব, তাহলে আমরা মানুষের সাথে মিশবো কি করে, মানুষের সাথে কথা বলবো কি করে? আমাদের বামপন্থীদের একাধিক উৎসব থাকে, আমরা বিভিন্ন সময় সেইগুলো পালন করি, সেইগুলোতে মানুষ সামিল হয়, আনন্দ করে, আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে সেই উৎসবগুলো পালন করি। ফলত এইগুলো মানুষের উৎসব, সেই মানুষের উৎসবে বামপন্থীরা কোনো বিচ্ছিন্ন দ্বীপে বাস করে না। হতে চলেছে কি নাস্তিক যে একটা মানে শব্দ বেঁধে দেওয়া হয়েছিল বামপন্থীদের সঙ্গে, সেটা কি এবার এই নাস্তিক হওয়ার সাথে মানুষের উৎসবে সামিল হওয়ার কোনো বিরোধিতা নেই তো? মানুষের উৎসবে সামিল হওয়াই যায়, কেন হব না? তারা আমার নিজের মানুষ, আপন মানুষ, তাদের সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার তো কারণ নেই। তাদের সাথে আমরা একই সাথে সামিল হচ্ছি, তাদের সাথে খুশি হচ্ছি, এবং সেই খুশি হওয়াটা কোনো দেখনদারি নয়, সেই খুশি হওয়াটা মন থেকে খুশি হওয়া। এবং সেই খুশি হওয়ার পেছনে তার সাথে সাথে তারও যে ভাতের লড়াইটা রয়েছে, তারও যে রুজি রোজগারের লড়াইটা রয়েছে, তারও যে কাজটা চাই এই পশ্চিমবঙ্গে থেকে, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, সেইগুলোও হচ্ছে যে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব, সেইগুলো নিয়েও লড়াই করার দায়িত্ব বামপন্থীদের বর্তায়। আফরিন নাম হয়ে যদি অদিতি হতো, আমরা কি দেখতাম পুজো করে প্রচারে বেরোতেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, তাহলে হচ্ছে যে আমি কি করতাম, মানে আমি তো সেরকম কিছু করতাম না, কারণ আমি মনে করছি হচ্ছে যে মানুষের আশীর্বাদটাই আমার কাছে বড় আশীর্বাদ। হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে হেভিওয়েট মানুষ আমার সঙ্গে রয়েছে, ফলত তাদের আশীর্বাদ নিয়ে আমি বেরোতাম, এইটুকু আমি অবশ্যই বলছি। আচ্ছা, এই বিধানসভা কেন্দ্রে আমরা এর আগে দেখেছিলাম সায়রা হালিমকে, ওনাকে করা হয়েছিল প্রার্থী, পরবর্তীতে আপনাকে। কোথাও গিয়ে কি বামপন্থীরা এই আসনটির জন্য সংখ্যালঘুদেরকে বেঁধে দিচ্ছেন? দেখুন, আসলে আমাকে শুধুমাত্র সংখ্যালঘুদের প্রতিনিধি বলে দেখালে এটা খুব ভুল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে, কারণ যাদের মানুষের হয়ে কাজ করার কথা ছিল তারা মানুষের হয়ে কথা বলছে না। যদি বিজেপি সরকারকে দেখেন, তারাও কিছু হচ্ছে যে বলবো মেজরিটির হয়ে কাজ করছে। সেই মেজরিটি কারা আমি বলছি, সেই মেজরিটি হচ্ছে মোদিজি, আদানিজি, আম্বানিজি। আর এই তৃণমূল সরকার কাদের হয়ে কাজ করছে? আমাদের দিদি, আমাদের অভিষেক দা, ঠিক আছে, তারপরে হচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে যিনি টাকা নিচ্ছেন, যিনি তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছেন, সেই মেজরিটির পক্ষে কথা বলছে। ফলে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত মানুষ মাইনরিটিতে পরিণত হয়েছে, তাদের হয়ে কেউ কথা বলছে না। সেই মাইনরিটিদের হয়ে কথা বলার জন্য আমি সকল মাইনরিটিকে একসাথে সঙ্গে নিয়ে লড়াইটা করছি, কারণ পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের জন্য কথা বলার, তাদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি নিয়ে কথা বারে বলে এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় বঞ্চিত। হুমায়ুন কবির এই দাবি করে নতুন একটি দল গঠন করলেন। আপনারও কি মনে হয় এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত? দেখুন, এসআইআর এর যদি আপনি তালিকা দেখেন, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন কিভাবে ওয়ার্ড ভিত্তিক, বুথ ভিত্তিক সংখ্যালঘু, মতুয়া, দলিত, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে বাদ পড়েছে, এবং এইটা বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে মানে চিত্রটা কি আমরা দেখতে পাচ্ছি না, কিভাবে তাদেরকে প্রান্তিক অঞ্চলের মানুষগুলোকে, খেটে খাওয়া মানুষগুলোর অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেটার বিরুদ্ধে বামপন্থীরা আমরা একসাথেই লড়াই করব। আমাদের বাকিরা কে কি করলো সেটা নিয়ে খুব একটা যায় আসে না, তাদের নিয়ে কোনো মন্তব্য নেই, আমরা আমাদের কাজটা চালিয়ে যাব। আচ্ছা, এই তো এখন বলা যেতে পারে 29 তারিখ এপ্রিলের ভোট হয়েছে দ্বিতীয় ফেজে এই বিধানসভা থেকে, অর্থাৎ কলকাতার সমগ্র যে সকল জায়গাগুলি রয়েছে। দীর্ঘ একটা সময় কিভাবে রুটিন মেনটেন হবে, কারণ বিধানসভা নির্বাচনে তো প্রথমবার, কিভাবে মেনটেন করছেন? রুটিন মেনটেন করছি, যেভাবে কাজ করতে হয়। সকালবেলা প্রচারে বেরোই, যেভাবে মানুষজনের কাছে ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, একসাথে পৌঁছে যাচ্ছি। দুপুরবেলাটা যেহেতু বিভিন্ন সময় মানুষজন ব্যস্ত থাকেন, বিভিন্ন কাজে থাকেন, সেই সময়টা একটু অল্প হালকা কাজ থাকে। তারপরে সন্ধ্যেবেলা আবার প্রচারে বেরিয়ে পড়ছি, রাত অবধি প্রচার চলছে, তারপরে বাড়ি ফিরছি। এইরকমভাবেই রুটিন মেনটেন হবে। মানুষকে নিয়ে, সঙ্গে নিয়ে যেহেতু লড়াই করতে নেমেছি, তাই খুব একটা সমস্যা হচ্ছে না, ফলত মানুষকে সঙ্গে নিয়েই লড়াইটা করব। দীপশিতাদি থেকে শুরু করে মীনাক্ষীদি বা বিকাশবাবু, এনারা তো যথেষ্ট সিনিয়র রয়েছেন। কি মনে হচ্ছে যে এই তরুণ তুর্কিদের ওপর একটা যে দায়িত্ব রয়েছে, কারণ বাম শূন্য যে তকমা বারে বারে উঠে আসছে, এই গেরো কি কাটবে? অবশ্যই এই গেরো কাটবে। শুধু তরুণ তুর্কিরা নয়, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স, তাদের কাজকর্ম, সমস্ত কিছুতে মানুষ আস্থা ফেরাচ্ছেন, লাল ঝান্ডায় আস্থা ফেরাচ্ছেন।
বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মানুষজন, বাংলার মানুষ নেমে পড়েছেন এবং বালিগঞ্জকে বাঁচানোর লড়াইয়ে বালিগঞ্জের মানুষও নেমে পড়েছেন। এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্ট আজকে প্রকাশিত হয়েছে এবং আমি দেখলাম যে আজকে রাজ্যের মধ্যে, সম্ভবত আমি যদি ভুল না হই, আপনাদেরই একটি ক্যাম্প হচ্ছে এবং মানুষজন আসছে। এই যে উদ্যোগ, এটা বলুন, মানে আপনাদের এই উদ্যোগটা বিষয় কি বলবেন? অবশ্যই, আমরা তো এর আগেই বলেছিলাম যে বামপন্থীরা শুধুমাত্র কথাই নেই, তারা কাজে আছে। মূলত আজকের দিনে দাঁড়িয়ে যখন হচ্ছে যে এসআইআর নিয়ে এর আগেও আমরা ইলেকশন কমিশন এর কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাদের বক্তব্য জানিয়ে এসেছিলাম এবং আমরা এর আগেও বলেছি যে আমরা রাস্তায় থাকবো, আমরা যেমন লিগালি অ্যাকশন নেব, যেমন কোর্টে গিয়ে লড়াইটা করবো, তেমন আমরা রাস্তার আন্দোলনেও থাকবো, ময়দানেও লড়াইয়ে থাকবো, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা করব। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষের ভোটাধিকার বাতিল হয়েছে তাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের রাজ্যের যে সরকার, তারা 5 দিনের একটা সভা মঞ্চ বেঁধে করলেন, কিন্তু তারপরে মানুষের জন্য আর কিছু বললেন না। এদিকে বলে দিলেন যে 20 লক্ষ মানুষের কাজ নিষ্পত্তি করা গেছে, কিন্তু তাদের মধ্যে 10 লক্ষ নাম বাদ যাবে। সেই 10 লক্ষ নাম যাদের বাদ যাবে তারা কি করবে? তারা কি ভোটটা দিতে পারবে না? সেইটা নিয়ে দায়িত্ব হওয়া কার কথা ছিল? সেই মানুষগুলোর ভোটাধিকার সুরক্ষিত রাখার দায়িত্বর কথা ছিল এই পশ্চিমবঙ্গের সরকারের। তারা কেন বিধানসভায় বিল পাশ করলেন না এসআইআর বিরোধী, যেটা কেরালা সরকার করতে পেরেছে? তারা কেন হচ্ছে যে এর আগে থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চাপ দিলেন না মৃত তালিকাদের ভোটারদের ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে? সেটাই তো বললাম যে 5 দিনের ধর্নায় কি এই আন্দোলনটা পুরো হয়ে গেছে, দাবিটা পূরণ হয়ে গেছে, মানুষের কি ভোটাধিকার পেয়ে গেছে? তাহলে তারপরে তারা লড়াইটা কেন করলেন না? আমি দেখানোর চেষ্টা করব, কেন্দ্র বাহিনী যাচ্ছে, তারা রুট মার্চ করছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই রাজ্যে যে বারে বারে আমরা দেখি যে বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা বা পঞ্চায়েত ভোট, অশান্তি চিত্র উঠে আসে। অশান্তি চিত্র কি এবার কোথাও গিয়ে হবে না বলে মনে হচ্ছে? দেখুন, আমরা যখন ইসিআর এর কাছে গিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে যাতে সুস্থ স্বাভাবিক অবাধ নির্বাচন হোক, যেটা পশ্চিমবঙ্গে এখন রেয়ার চিত্র হয়ে গেছে, দেখতে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশনগুলোতে আমরা রিগিং দেখেছি, কিভাবে এই রিগিং হয়ে মানে 50 জন মানুষকে সেখানে খুন করা হয়েছিল পঞ্চায়েত ইলেকশনে। সেই রক্তে এখনো এই বিজেপি এবং তৃণমূলের হাত রাঙা। তারা আসলে রিগিং করেই এই দুটো দল বিজেপি এবং তৃণমূল টিকে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী আসুক, যাই আসুক, যদি সদিচ্ছা না থাকে ভোট করানোর, তাহলে এই একই চিত্র থাকবে। কিন্তু সেই চিত্র বদলাবে মানুষ। মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে যায়, মানুষ যদি নিজের লড়াইটা নিজে করতে চায় এবং এদেরকে ভয় না পেয়ে চোখে চোখ রেখে লড়াইটা করে, তাহলে এই চিত্র, বাংলার চিত্র বদলাতে পারে এবং এই বাংলার চিত্র বদলাবে, এইবারই বদলাবে। বিরোধীরা দাবি করছে যে আপনি যে প্রার্থী হয়েছেন, সিপিআইএম 3য় স্থানে থাকবে এই বিধানসভার লড়াই থেকে, এবং তারা দাবি করছে যে পার্টির মেম্বারশিপ আছে কিনা সন্দেহ রয়েছে। তারা দাবি করছেন, কারণ দীপশিতা, আমরা দেখেছেন দীপশিতা ধরে একটা মেম্বারশিপ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো, তারা নিজেদের অর্গানাইজেশন, তারা নিজেদের সংগঠন গোছান, নিজেদের ভেতরের পার্টির কর্মীদেরকে দেখুন, অন্য দলে না চলে যায়। তাদেরকে বামপন্থীদেরকে নিয়ে বেশি ভাবতে হবে। কাকে স্ট্রং দেখছেন, শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ডক্টর শতরূপ পাত্র? দেখুন, আমি এর আগেই বলেছি যে বিজেপি তৃণমূল মিলেমিশে একাকার হয়ে গেছে। বাবুল সুপ্রিয়কে বিজেপি থেকে এনে তৃণমূলে ক্যান্ডিডেট করে দিয়েছিল, আজকে আবার অন্য কাউকে যে নিয়ে আসবে না তার কি গ্যারেন্টি আছে? ফলে তো মানুষ, বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ বুঝে গেছে যে বিজেপি ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করার কোনো মানে হয় না। আর বিজেপি তৃণমূল যেহেতু একসাথে লড়াই করছে, ফলে তো লড়াইটা তাদের দুজনের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, এবং এই তৃণমূলই যাদেরকে ডেকে এনেছে, যে আরএসএস বিজেপি ডেকে নিয়েছে, তাদের ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আমরা ভালোবাসার রাজনীতি করব। একেবারে শেষ প্রশ্ন আমি যাব যে বামেদের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাকে দেখা যাবে, তরুণ তুর্কি নাকি প্রবীণ করুক মুখ? দেখুন, বামেরা সরকার গঠন করতে চলেছে, সেটা তো মানুষ বলছে, মানুষের সরকার গঠন হবে, মুখ্যমন্ত্রী তো তখন মানুষই ঠিক করবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আফরিন বেগম, যিনি কিনা বালিগঞ্জ বিধানসভা থেকে সিপিআইএম এর তরুণ তুর্কি। চোখা চোখা প্রশ্ন এবং চোখে চোখ রেখে জ্ঞানেশ কুমারকে তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন। শুধু তাই নয়, যাদবপুরের ছাত্রী, অন্যদিকে বামপন্থী একজন কর্মী তো অবশ্যই বটে, এবং এই এলাকায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিধানসভা, বালিগঞ্জ বিধানসভা থেকে তিনি লড়াই করবেন এবং লড়াই যেমনটা দেবেন জয়ের বিষয়ে আশাবাদী। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং বিজেপির তৃণমূল সকলের একেবারে বাইনারি পলিটিক্স নিয়ে তিনি একেবারে সরাসরি আমাদের সামনে তুলে ধরলেন। ক্যামেরায় তানসিরের সঙ্গে শুভরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।